আমরা এক্সোজেনিয়াস প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ সম্পর্কে তোমাদের ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে তোমাদের প্রথম অধ্যায়ের আরও একটা সাব ইউনিট, সেটা হচ্ছে ওয়ার্কস অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস অর্থাৎ ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তাহলে প্রথমেই আমরা জেনে নেব যে ভৌমজল, সেই ভৌমজলের সংজ্ঞাটা। ঠিক আছে, তাহলে ভৌমজল বলতে কী বোঝায়? সাধারণত ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ ভূত্বকের মধ্যে, সেটা মাটি হতে পারে, রেগলিত হতে পারে, আবার কিংবা শিলারন্ধ্রে হতে পারে। তাহলে এইভাবে যে জল অবস্থান করে একটা জলের ভান্ডার গড়ে ওঠে তাকে আমরা ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার বলে থাকি। এবার যেহেতু ভূত্বকের মধ্যে অর্থাৎ শিলারন্ধ্রের অবস্থান, সেহেতু এই জলকে আবার একটা বিশেষ নামে অভিহিত করা হয়, সেটা হচ্ছে সাবসারফেস ওয়াটার বা উপপৃষ্ঠীয় জল। ঠিক আছে, তাহলে এক কথায় বলতে পারি কি, যে ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ ভূত্বকের মধ্যে বা শিলারন্ধ্রের মধ্যে যে জল অবস্থান করে তাকে আমরা ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার বলবো। ঠিক আছে, এই ভৌমজলের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে থাকি। যেমন এই ভৌমজলের চাপ ও উষ্ণতা সাধারণত ভূপৃষ্ঠে যে সাধারণ জল, সাধারণ জলের চেয়ে অনেকটাই বেশি হয়। আর কি বৈশিষ্ট্য? শিলাস্তরের মধ্য দিয়ে ভূগর্ভস্থ জলের একটা প্রবাহ ঘটে থাকে। অর্থাৎ ভৌমজল যখন শিলারন্ধ্রে অবস্থান করে, সে অবস্থান থাকাকালীন জলের যে ভাণ্ডার, সে জলের ভাণ্ডারের মধ্যে একটা ভূগর্ভস্থ জলের মধ্যেই একটা প্রবাহ অর্থাৎ গতি কিন্তু রয়েছে। আর আরও একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই জলের দ্রবণ ক্ষমতা সাধারণত সাধারণ যে জল আমাদের, সাধারণ জলের থেকে অনেকটাই বেশি থাকে। অর্থাৎ দ্রবণ ক্ষমতা ভৌমজলের অনেকটাই বেশি। ঠিক আছে, এবার এই যে ভৌমজল, সেই ভৌমজলের উৎস সাধারণত আমরা জানি যে অধঃক্ষেপণ, বৃষ্টিপাত হতে পারে, সেটা আবার তুষারপাত হতে পারে, তুহিন হতে পারে, শিশির হতে পারে। এছাড়া আরও যে বিভিন্ন নিয়ন্ত্রকগুলো রয়েছে সে সম্পর্কে আমরা একটু জেনে নেব। অর্থাৎ ভৌমজল যে নিয়ন্ত্রক সমূহ, সেই কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ গ্রাউন্ড ওয়াটারগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। প্রথমে যে নিয়ন্ত্রক, সেই নিয়ন্ত্রকের নাম হচ্ছে অধঃক্ষেপণ। সে অধঃক্ষেপণ প্রকৃতি, পরিমাণ, এর স্থায়িত্ব, এর উপরে কিন্তু ভৌমজল অনেকটাই নির্ভরশীল। অর্থাৎ বৃষ্টি, তুষারপাত, তুহিন, এই যে যদি অধঃক্ষেপণ বেশি সময় ধরে সংঘটিত হয়, তাহলে সেই সকল অঞ্চলে যে ভৌমজলের যে মাত্রা, যে অনুশ্রবণ মাত্রা, সেটা বৃদ্ধি পায় এবং ভৌমজলের পরিমাণটা অনেকটাই বেশি হয়। অর্থাৎ আর্দ্র অঞ্চলে বর্ষাকালে যে ভৌমজল, সেই ভৌমজলের সঞ্চয়টাও বেশি হয়ে থাকে এবং এর যে জলতল, যে ওয়াটার লেভেল, সেটা কিন্তু উপরে অনেকটা উঠে আসে। তাছাড়া যে খরাপ্রবণ অঞ্চল, সেই খরাপ্রবণ অঞ্চলে যেহেতু অধঃক্ষেপণের পরিমাণ খুবই কম, অর্থাৎ সেই সকল অঞ্চলে ভৌমজল অনেকটাই নিচে অবস্থান করে থাকে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় যে নিয়ন্ত্রক, সেই নিয়ন্ত্রকটা হচ্ছে শিলার যে সচ্ছিদ্রতা এবং প্রবেশ্যতা। শিলার সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা একই সঙ্গে ভৌমজলের সৃষ্টি, এর সঞ্চালন, এর সঞ্চয় এ সাহায্য করে থাকে। সাধারণত বেলে পাথর, চুনাপাথর, চক, ডলোমাইট, এই যে বিভিন্ন প্রবেশ্য শিলায়, সেই প্রবেশ্য শিলায় খনিজ যে কণাগুলি, সেগুলো কি আলগাভাবে অবস্থান করে থাকে এবং যথেষ্ট সচ্ছিদ্র হওয়ায় জলের যে অনুপ্রবেশ, সে অনুপ্রবেশ ভালোভাবেই হয় এবং সেটা ভৌমজল সঞ্চয়ের পক্ষে আদর্শ। তাছাড়া আবার কিছু কিছু শিলা রয়েছে, যেমন গ্রানাইট, কোয়ার্জাইট, এগুলো সচ্ছিদ্র না হলে অসংখ্য ফাটল এবং দারুণের জন্য সুপ্রবেশ হয়। যারা স্লেট, সেল, গ্যাব্রো, ব্যাসল্ট, এগুলো কি প্রত্যেকটা হচ্ছে অপ্রবেশ শিলা এবং এই শিলায় কোনো রকম রন্ধ্র থাকে না, অর্থাৎ রন্ধ্রহীন হওয়ায় জলের যে অনুশ্রবণ মাত্রা, সেটা খুবই কম হয় এবং ভৌমজল সঞ্চয় খুবই কম হয়। তাছাড়া
যে কাদা পাথর, সে কাদা পাথর বেশি সচ্ছিদ্র, যে ছিদ্রগুলো এতই সূক্ষ্ম, সূক্ষ্ম হওয়ার জন্য এর প্রবেশ্যতা খুবই কম। তাহলে এখানে দেখা যাচ্ছে শিলার সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা অনেকটা দায়ী কোন ক্ষেত্রে? ভৌমজলের সঞ্চয় এবং সঞ্চালন ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে তৃতীয় যে নিয়ন্ত্রক, সে নিয়ন্ত্রকটা হচ্ছে শিলাস্তরের বিন্যাস। কীরকম? যে ভূ অভ্যন্তরে আমরা জানি যে ভূ অভ্যন্তরে প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান যখন থাকে তবেই কিন্তু শিলাস্তরের মধ্যে, সে প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে জলটা চুইয়ে চুইয়ে নিচের দিকে নামে। নামার পর কি হয়? সে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে জলের যে প্রবাহ, সেই গতিটা বাধা পায় এবং সেই স্তরে জলের অ্যাকুইফার সেটা সম্পৃক্ত জলবাহী স্তর কিন্তু গঠন করে থাকে। অর্থাৎ শিলাস্তরের বিন্যাস কি হতে হবে? প্রথমে কি প্রবেশ্য শিলার অবস্থান, তার নিচেই অপ্রবেশ্য শিলাস্তর যদি অবস্থান করে তবেই কিন্তু ভৌমজলের ভাণ্ডার গড়ে ওঠে। অর্থাৎ প্রবেশ্য শিলার মধ্যে, শিলাস্তরের মধ্য দিয়ে জলটা ছুঁয়ে ছুঁয়ে নিচের দিকে নামতে থাকে এবং অপ্রবেশ্য শিলাস্তরের উপরে এই ভৌমজলের সঞ্চয়টা ঘটে থাকে। ঠিক আছে, তারপরে আরও একটা নিয়ন্ত্রক, সেটা হচ্ছে ভূমিরূপ এবং ভূমির ঢাল। সাধারণত পর্বত, যে মালভূমি, যে খাড়া ঢাল, মানে ভূমির ঢালটা খাড়া হয়, বৃষ্টি অথবা বরফ গলা জল দ্রুত গড়িয়ে সে নিচের দিকে নেমে যায়, জল দাঁড়াতে পারেই না। আবার এর ফলে কি হচ্ছে? ভূঅভ্যন্তর জলের যে অনুশ্রবণ, ইনফিল্ট্রেশন হার, সেটা কিন্তু অনেকটাই কম। এর যেহেতু অনুশ্রবণের মাত্রা কম হয়, সেহেতু ভৌমজলের সঞ্চয়ও কম হয়ে থাকে। তাছাড়া ভাঁজ, চ্যুতি, এই যে দুর্বল শিলাস্তর, সেই দুর্বল শিলাস্তরের ভৌমজল সঞ্চয়টা বেশি হয়। কেননা চ্যুতি এবং ভাঁজযুক্ত অঞ্চলে ফাটল, সে ফাটল বা দুর্বল শিলাস্তরের মধ্য দিয়ে জলের অনুশ্রবণ মাত্রা বেশি হয় এবং ভৌমজলের ভাণ্ডার গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে এইভাবে ভূমিরূপ এবং ভূমির ঢাল, অর্থাৎ মাটির ভৌত ধর্ম, তার সঙ্গে বিভিন্ন যে ভূমিরূপ, সে সমভূমি হোক বা পর্বত হোক বা মালভূমি হোক, এই যে বিভিন্ন ভূমিরূপ, তার সঙ্গে সঙ্গে মৃত্তিকার যে ভৌত ধর্ম, সেই ভৌত ধর্মের তারতম্যের জন্য জলের অনুশ্রবণ মাত্রা, জলধারণ ক্ষমতা, অর্থাৎ ভৌমজলের সঞ্চয় কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। তারপরে আরও একটা নিয়ন্ত্রক, সেটা হচ্ছে উদ্ভিদের আবরণ। আমরা জানি যে মাটির একেবারে উপরিভাগে যে বিভিন্ন গাছপালা, সেই উপপৃষ্ঠীয় জলের স্বাভাবিক প্রবাহ কিন্তু বাধা দিয়ে থাকে। অর্থাৎ উপরিপৃষ্ঠ যে জল, সে জলের সেই প্রবাহটা বাধা দেয়, তার ফলে অনুপ্রবেশে সাহায্য করে থাকে। অর্থাৎ অনেক সময়, দীর্ঘক্ষণ সময় ধরে, সে বৃষ্টিপাত হোক বা তুষারপাত হোক, এই যে বিভিন্ন জল, সেটা কিন্তু মৃত্তিকার উপর থাকে এবং অনুশ্রবণের মাত্রা, যেহেতু গাছের অবস্থান থাকে, সেই গাছের অবস্থান থাকার ফলেই অনুপ্রবেশ, অর্থাৎ নিচে যে ইনফিল্ট্রেশন, সেই ইনফিল্ট্রেশন কিন্তু ঘটতে থাকে। অর্থাৎ গাছের শিকড় যে ভৌমজল, সেটা শোষণ করে এবং শুষ্কতা সৃষ্টি করে থাকে, এছাড়া অনুশ্রবণের হারও বৃদ্ধি করে থাকে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উদ্ভিদের, অর্থাৎ গাছের যে অবস্থান, সেটা কিন্তু কি করে? সে ভৌমজল শোষণ করে মাটির শুষ্কতা সৃষ্টি করে থাকে এবং জলের যে অনুশ্রবণ হার, সেটা কিন্তু বৃদ্ধি করে। তার ফলে কি হয়? ভৌমজলের যে পরিমাণ, সেটা কিন্তু বাড়তে থাকে। তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক, সেটা হচ্ছে ভূমির ব্যবহার, অর্থাৎ ল্যান্ড ইউজ প্যাটার্ন। কোনো একটা অঞ্চলের যে ভূমির ব্যবহার, সেই ভূমিকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তার উপর নির্ভর করে সেই অঞ্চলের ভৌমজলের ভাণ্ডার গড়ে ওঠে। কীরকম? সাধারণভাবে যদি লক্ষ্য করি আমরা, গ্রামাঞ্চলের বেশিরভাগ ভূমি কি কৃষিক্ষেত্রে, পশুচারণ ক্ষেত্রে উন্মুক্ত এবং আলগা থাকে, তার ফলে জলের অনুশ্রবণ মাত্রাও বেশি হয়, ফলে ভৌমজলের সঞ্চয়ও বেশি হয়। আবার যদি লক্ষ্য করি আমরা, নগর, মহানগর, অর্থাৎ পৌর, আরবান এরিয়ায়, সেই সকল এলাকায় পাকা রাস্তা, অত্যধিক ঘরবাড়ি, এগুলো আচ্ছাদন কি হয়? মাটিতে জলের যে অনুপ্রবেশের মাত্রা, সেটা কিন্তু কমিয়ে দেয়। অর্থাৎ জলের যে অনুপ্রবেশ, সেটা একেবারে হয় না বললেই চলে। যেহেতু এখানে ভৌমজলের যে পরিমাণ, সেটাও কিন্তু কম হয়ে থাকে। ঠিক আছে, এবারে যে ভৌমজল, সে ভৌমজলের গুরুত্ব দিকে আমরা দেখবো একটু। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব রয়েছে, যেমন আমাদের যে পানীয় জল, সে পানীয় জলের সরবরাহ কিন্তু এই ভৌমজল থেকে আমরা সেগুলোকে সংগ্রহ করতে, কূপ, নলকূপ, এর মধ্য দিয়ে আমরা জল কি হয় পানীয় হিসাবে উত্তোলন করি এবং পানীয় জল হিসাবে সেটা আমরা
গ্রহণ করে থাকি। এছাড়া কৃষি, শিল্প কাজ এক্ষেত্রে ভৌমজল ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে কি হয়, ভৌমজলে যে প্রস্রবণ, সে প্রস্রবণ বা ঝর্ণার সাহায্যে ছোট ছোট জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যেমন ইতালি মেটস, ক্যান্টানো। এবং উষ্ণ প্রস্রবণ বা গিজার, এর উত্তাপ, সে উত্তাপকের সাহায্যে আবার তাপ বিদ্যুৎ বা যেটা বলা হয় ভূতাপ বিদ্যুৎ, যেটা জিও থার্মাল এনার্জি, সেটাও কিন্তু সম্ভব। যেমন হাঙ্গেরিতে এই ধরনের বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। এছাড়াও যে ভৌমজল, সে ভৌমজল রোগ নিরাময় এবং স্বাস্থ্য নিবাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার কিছু কিছু এলাকা রয়েছে সে ভৌমজলের ক্রিয়ায় চুনাপাথর গঠিত অঞ্চল, ভূমিরূপের ভাস্কর্য, সেখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য অত্যধিক হওয়ায় দেশ বিদেশের বিভিন্ন মানুষ কিন্তু সেখানে ঘুরতে যায়, অর্থাৎ সেখানে পর্যটন শিল্প কিন্তু গড়ে ওঠে। কিরকম, যেমন ভারতের অন্ধ্রপ্রদেশের বোরা গুহা, তপ্তকেশ্বর, বক্রেশ্বর, এছাড়া যুক্তরাষ্ট্রে যে বিখ্যাত একটা ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, সেখানে কিন্তু এই ধরনের পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। বুঝতে পেরেছ? তাহলে এরপরে আমরা জেনে নেব যে ভৌমজল, সে ভৌমজলের প্রকারভেদ কি কি রয়েছে। ঠিক আছে, প্রথম যে ভাগ সেটা হচ্ছে আবহিক জল, ইংরেজিতে বলা হয় মেটিওরিক ওয়াটার, অর্থাৎ জলীয় বাষ্প, বৃষ্টি, শিশির, তুহিন, তুষার এইগুলো থেকে প্রাপ্ত জল যখন ভূপৃষ্ঠের প্রবাহ রূপে জলভাগে সঞ্চিত থাকার সময় অভিকর্ষের টানে কি হয়, মাটি এবং শিলা যে কণা রয়েছে, সেই কণার ফাঁকের মধ্য দিয়ে চুঁয়ে চুঁয়ে ভূবন্তরে প্রবেশ করে থাকে এবং ভৌমজলের ভান্ডার গড়ে তোলে। একে আমরা আবহিক বা অনুপ্রবিষ্ট জল বলে থাকি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আবহাওয়ার বিভিন্ন উপাদান, সে জলীয় বাষ্পে হোক বা বৃষ্টিপাতে হোক বা শিশির হোক বা তুহিন হোক বা তুষার হোক, এগুলো থেকে প্রাপ্ত জল কি হচ্ছে, ভূপৃষ্ঠের প্রবাহ রূপে যাওয়ার সময় অভিকর্ষের টানে সেগুলো চুঁয়ে চুঁয়ে নিচের দিকে মাটি এবং শিলার কণার ফাঁক বরাবর নিচের দিকে ভূবন্তরে প্রবেশ করে থাকছে এবং ভৌমজলের ভান্ডারও গড়ে ওঠে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আবহাওয়ার যে বিভিন্ন উপাদান, সেই উপাদানগুলো থেকে এই জলের সঞ্চয় ভান্ডার গড়ে ওঠে বলে একে আমরা আবহিক জল বা ইংরেজিতে বলা হয় মেটিওরিক ওয়াটার। ঠিক আছে, তারপরে দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে সহজাত জল, যেটা বলা হয় ইংরেজিতে কন্ডেন্স ওয়াটার। এক্ষেত্রে আমরা জানি যে সমুদ্র তলদেশে পাললিক শিলা গঠনের সময় সমুদ্র বা উপহ্রদের লবণাক্ত জল শিলাস্তরের মধ্য দিয়ে সঞ্চিত হয়। অর্থাৎ যখন সেই সমুদ্র তলদেশে বিভিন্ন স্তরে স্তরে পলি সঞ্চয় হচ্ছে, সেই পলি সঞ্চয়ের সময় যখন পাললিক শিলাস্তর গঠন করছে, সেই গঠনের সময় সেই শিলাস্তরের মধ্যে কিন্তু সমুদ্রের লবণাক্ত জল পলিরাশির মধ্য দিয়ে সঞ্চিত হয়ে যায় এবং এই পলিরাশির মধ্যে সঞ্চিত অনেক মৃত উদ্ভিদ, প্রাণী হতে পারে, জীবাশ্মে পরিণত হয়। ঠিক আছে, এইভাবে দেহস্থিত জল, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, শিলাস্তরের মধ্যে সেই আবদ্ধ হয়ে যায়। এই জন্য একে আবার কন্ডেন্স ওয়াটার বা সহজাত জল বা জন্মগত জল, আবার অনেক ক্ষেত্রে একেবারে জীবাশ্ম জল বা ফসিল ওয়াটারও বলা হয়ে থাকে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে শিলাস্তর গঠনকালে এই জলটা অবস্থান করে শিলাস্তরের মধ্যেই, সেহেতু একে সহজাত জল বলা হয়। ঠিক আছে, তারপরে তৃতীয় যে ভাগ সেটা হচ্ছে ম্যাগমেটিক ওয়াটার বা বাংলায় বলা হয় উৎসন্ত জল। যখন ভূগর্ভতে উত্তপ্ত ম্যাগমা, লাভা এগুলো যখন বাইরে বেরিয়ে আসে কোনো ফাটল বা ছিদ্রপথ বরাবর, তো এইভাবে ভূগর্ভে যে উত্তপ্ত পদার্থ বাইরে বেরিয়ে আসার সময় বিভিন্ন ধরনের আগ্নেয় পদার্থের সঙ্গে সঙ্গে কি হয়, জলীয় বাষ্প সেগুলো ঘনীভূত হয়ে সরাসরি জলে পরিণত হয়। এইভাবে কি হয়, অগ্নুদ্গমের সময় এবং শিলা যে ফাটল, সে ফাটলের মধ্য দিয়ে অনেক আগ্নেয় উৎক্ষিপ্ত যে গলিত ম্যাগমা, সে ম্যাগমার মধ্যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সেটা সরাসরি জলে পরিণত হয়। ঠিক আছে, তো এইভাবে ভূগর্ভস্থ শিলাস্তরে অবস্থান করে, একে উৎসন্দ বা উৎসারিত বা আবৃত জলাও বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার এই জল উষ্ণ, মোটামুটি মনে করা হয় আনুমানিক 50°C থেকে প্রায় 500°C উষ্ণতা থাকে এবং এই জলে নানান খনিজ পদার্থের সমৃদ্ধশীল হয়ে থাকে। ঠিক আছে,
এবার যেহেতু ম্যাগমা থেকে এই জলের সৃষ্টি, সেহেতু এবার ম্যাগমেটিক ওয়াটার বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে যে ভাগ সেটা হচ্ছে মহাসাগরীয় জল, বা ইংরেজিতে বলা হয় ওশিয়ানিক ওয়াটার। তো উপকূলীয় অঞ্চলে সে সমুদ্র থেকে স্থলভাগের দিকে ভূগর্ভে যতদূর পর্যন্ত প্রবেশ্য স্তর বিস্তৃত থাকে, ততদূর পর্যন্ত সমুদ্রের লবণাক্ত জল কিন্তু নিচে কি হয়, চুঁয়ে চুঁয়ে প্রবেশ করে থাকে। একেই মহাসাগরীয় জল বলে। অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যেহেতু লবণাক্ত জলের প্রাধান্যটা বেশি, সেহেতু সেই সকল অঞ্চলে, সমুদ্র তটবর্তী অঞ্চলে কি হয়, সমুদ্রের যে জল সেটা শিলাস্তরের মধ্য দিয়ে চুঁয়ে চুঁয়ে নিচের দিকে নামতে থাকে এবং ভৌমজল যে ভান্ডার সেটা কিন্তু গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে এইভাবে মহাসাগরের জলের উৎস থেকে এই ভৌমজল ভান্ডার গড়ে ওঠে বলে একেই মহাসাগরীয় জল বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে যে ভাগ সেটা হচ্ছে ঘনীভূত জল বা কনডেন্সড ওয়াটার বলা হয়ে থাকে। এক্ষেত্রে যে বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প শিলাস্তরে যে শিলারন্ধ্র, সেই শিলারন্ধ্রে যখন প্রবেশ করে এবং সেখান থেকে বায়ুর যে চাপ, সেই বায়ুর চাপ কম থাকে। সেই বায়ুর চাপ কম থাকার ফলে কি হয়, সেই জলীয় বাষ্প অনেক সময় ঘনীভূত হয়ে তরল হয় এবং ভৌম জলরূপে অবস্থান করে থাকে। এবার যেহেতু জলীয় বাষ্প থেকে ঘনীভূত হয়ে এই জলের সৃষ্টি, সেহেতু এবার ঘনীভূত জল বলা হয়। ঠিক আছে, সাধারণত শুষ্ক অঞ্চলে দীর্ঘদিন যদি বৃষ্টি না হয়, তাহলে এই ভৌমজলের সঞ্চয় দেখা যায়। ঠিক আছে, এই ব্যাপারটা কি হচ্ছে, যে ক্ষেত্রে যে শিলাস্তরের মধ্যে যখন জলীয় বাষ্প প্রবেশ করছে এবং শিলাস্তরের মধ্যে বায়ুর চাপ সাধারণত কম থাকে, সেই বায়ুর চাপ কম থাকার জন্যই কি হয়, সেই জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে তরলে পরিণত হচ্ছে এবং তরলে পরিণত হয়ে ভৌমজল রূপে অবস্থান করে থাকে। সেহেতু একে এবার ঘনীভূত জল বা কনডেন্স ওয়াটার বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে আরও একটা ভাগ রয়েছে ভৌমজলের, সেটা হচ্ছে শিলা রূপান্তরের জল, বা ইংরেজিতে বলা হয় মেটামরফিক ওয়াটার। শিলার যে তাপীয় রূপান্তরের সময় যে খনিজের মধ্যে আবদ্ধ জল শিলাস্তরের মধ্যে মুক্ত হয়। কিরকম, এটা সাধারণত বিভিন্ন পার্বত্য অঞ্চলে এবং সামুদ্রিক যে উৎপাত, মানে সামুদ্রিক যে অগ্নুৎপাত, সেই অগ্নুৎপাতযুক্ত অঞ্চলে এই জলের উৎপত্তি লাভ করে। এক্ষেত্রে কোনো দ্রবীভূত পদার্থ না থাকলেও পরে কিন্তু খনিজ এবং গ্যাস দ্রবীভূত হয়। অর্থাৎ একটা শিলা থেকে আরেকটা শিলা যখন রূপান্তর হয়, সে অত্যধিক উষ্ণতার ফলে, উষ্ণতার মধ্যে কি হয়, খনিজ এবং গ্যাস সেই জলে দ্রবীভূত হয়। তো এই ক্ষেত্রে শিলার যে রূপান্তর, সে রূপান্তরের সময় জলের শিলাস্তরে যে মুক্ত আবদ্ধ জল শিলাস্তরের মধ্যে মুক্ত হচ্ছে, সেহেতু একে শিলা রূপান্তরের জল বলা হয়ে থাকে। তাহলে আমরা সাধারণত ভৌমজলের যে প্রকারভেদ বা বিভিন্ন ভাগ, সে প্রথম হচ্ছে আবহিক জল, দ্বিতীয় হচ্ছে সহজাত জল, তৃতীয় হচ্ছে উৎসন্দ জল, তারপরে হচ্ছে মহাসাগরীয় জল, তারপর হচ্ছে ঘনীভূত জল, তারপর হচ্ছে শিলা রূপান্তরের জল। এইগুলো হচ্ছে প্রধান প্রধান ভৌমজলের প্রকারভেদ। ঠিক আছে, এরপরে আমরা যে ভৌমজলের বিভিন্ন স্তর, সেই স্তর সম্পর্কে জানব। এবার এই ভূগর্ভের যে অভ্যন্তরস্থ জল, বায়ুর চাপ, বায়ুর অবস্থান, তার সঞ্চালন, এর পরিমাণের ভিত্তিতে মোটামুটি ভৌমজলকে দুটি প্রধান স্তরে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে অসম্পৃক্ত স্তর, আর একটা হচ্ছে সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তর। তাহলে প্রথমে আমরা জেনে নেব যে অসম্পৃক্ত স্তর কাকে বলবো। সাধারণত যে অগভীর জলে, ওই যে অগভীর স্তরে জল জমা থাকতে পারে না, অর্থাৎ জলধারণ ক্ষমতা থাকে না এবং কখনো সম্পৃক্ত হয় না, তাকে আমরা অসম্পৃক্ত স্তর বলবো। অর্থাৎ যে অগভীর স্তরে জল কোনো মতেই সঞ্চয় ঘটে না, জলধারণ ক্ষমতাও থাকে না এবং কোনো মতে এখানে সম্পৃক্ত হতে পারে না, সেহেতু একে অসম্পৃক্ত স্তর বলা হয়। মানে যে অসম্পৃক্ত স্তর এর সৃষ্টি কিভাবে কেন হয়েছে, সাধারণত এই স্তরে শিলার এবং মাটির ছিদ্রগুলো কি হচ্ছে, বেশি বায়ুপূর্ণ থাকে এবং এর ফলে এই ছিদ্র বায়ুপূর্ণ থাকার ফলে কি হচ্ছে, এর জলের যে সম্পৃক্ত অবস্থা, সেই সম্পৃক্ত অবস্থা কোনো মতেই আসতে পারে না। ঠিক আছে, এবার এই অসম্পৃক্ত স্তরে কিছু উপবিভাগ রয়েছে। কি কি উপবিভাগ, একেবারে প্রথমের উপরিভাগে তোমরা লক্ষ্য করো,
ছবির উপরে দেওয়া আছে মৃত্তিকা জলস্তর একেবারে উপরিভাগ, ভূপৃষ্ঠের সবচেয়ে কাছে এবং অসম্পৃক্ত স্তরের সবচেয়ে উপরে যে অগভীর স্তরে উদ্ভিদ জল সংগ্রহ করে থাকে তাকে আবার মৃত্তিকা জলস্তর বলা হয়ে থাকে। এবার এই স্তরে যেহেতু জলের কোনো সঞ্চয় ঘটে না, অর্থাৎ জলের ওঠানামা করে, সেহেতু একে এবার ভাদস স্তরও বলা হয়ে থাকে। ঠিক আছে, এই স্তরটি মাটির মধ্যে উদ্ভিদের যে শিকড়, সেই শিকড় বিস্তারের গভীরতা ততদূর পর্যন্তই বিস্তৃত। অর্থাৎ এই জলই আবার কি হয়, বাষ্পীভবন এবং প্রস্বেদন যে প্রক্রিয়া, সেই প্রস্বেদন প্রক্রিয়ায় আবার বায়ুমণ্ডলে পুনরায় ফিরে আসে। তারপরে অসম্পৃক্ত স্তরে আরও একটা উপবিভাগ, সেটা হচ্ছে মধ্যবর্তী স্তর। তাহলে উপরে যে আর্দ্র মৃত্তিকা স্তর এবং নিচে কৈশিক স্তর, তোমরা লক্ষ্য করো ছবিতে উপরে কি আছে আর্দ্র মৃত্তিকা স্তর এবং নিচে যে কৈশিক স্তর, সেই কৈশিক স্তরের মধ্যে যেটা স্তর রয়েছে, যে স্তরে কি হচ্ছে বায়ু জল দুটোই আবদ্ধ থাকে, তাকে আমরা মধ্যবর্তী স্তর বলে থাকি। ঠিক আছে, এবার এই স্তরটা কি, এই স্তরটা অনেকটাই পরিবর্তনশীল স্তর, অর্থাৎ ভৌমজল পৃষ্ঠ সেটা কিন্তু এই স্তরের মধ্যে দিয়েও ওঠানামা করে থাকে। ঠিক আছে, এবার এই আর্দ্র অঞ্চলে কি হয়, ভৌমজল পৃষ্ঠের সর্বাধিক উচ্চতা হয়, আবার শুষ্ক যে ঋতু, সেই শুষ্ক ঋতুতে সেটা সর্বনিম্ন পর্যন্ত এই স্তরটা বিস্তৃত। এটাও মোটামুটি সাধারণত এটা ভাদস স্তরের মধ্যেই পড়ছে। ঠিক আছে, তারপরে অসম্পৃক্ত স্তরের একেবারে তৃতীয় ভাগ লক্ষ্য করো তোমরা, মৃত্তিকা বায়ুস্তরের নিচে অর্থাৎ মধ্যবর্তী স্তরের নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে কৈশিক স্তর, যেটাকে ক্যাপিলারি জোন বলা হয়ে থাকে। এবার এই স্তরে কি হয়, নিচের যে সম্পৃক্ত স্তর, সেই সম্পৃক্ত স্তর থেকে জলের একটা ঊর্ধ্বমুখী চলন বা কৈশিক উত্থান ঘটে থাকে। অর্থাৎ সেটা কি হয় যে নিচে কি রয়েছে, দেখো তোমরা লক্ষ্য করো যে কৈশিক যে ক্ষেত্র, সেই কৈশিক ক্ষেত্রের নিচে কিন্তু একটা সম্পৃক্ত স্তর রয়েছে, যে সম্পৃক্ত স্তর থেকে কি হয় জলের একটা ঊর্ধ্বমুখী চলন, অর্থাৎ ঊর্ধ্বমুখী জলটা প্রবাহিত লক্ষ্য করা যায়। তার আমরা জানি যে কি হয়, যে অভিকর্ষের টানে সাধারণভাবে জলটা নিচের দিকে নামতে থাকে, কিন্তু এখানে ঠিক উল্টোটা ঘটে, অর্থাৎ সম্পৃক্ত স্তর থেকে জলটা উপর দিকে ঊর্ধ্বমুখী প্রবাহ কিন্তু ঘটে থাকে। ঠিক আছে, সেহেতু একে আবার কৈশিক অর্থাৎ ক্যাপিলারি জোন হিসাবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, এই স্তরে কি হয়, কারণটা কেন, এই কারণ হচ্ছে এই স্তরে মাটির যে কণার যে কেস বা চুলের মতো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁক, অর্থাৎ সরু নলের মধ্যে দিয়ে জলের যে একটা পৃষ্ঠ টান, সেই পৃষ্ঠ টান কিন্তু নিচের সম্পৃক্ত স্তর থেকে জলটা উপর দিকে উঠে আসে। অর্থাৎ ঠিক আছে, বোঝা গেল। তারপরে যে ভৌমজল থেকে উপরের দিকে যতদূর পর্যন্ত ভৌমজলের উত্থান ঘটে, ঠিক ততদূর পর্যন্ত এই স্তরটা বিস্তৃত। তারপরে চলে এসেছি আমরা সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর। তাহলে প্রথমে আমরা সংজ্ঞা সম্পর্কে জেনে নেব। সম্পৃক্ত স্তর বা যেটা ইংরেজিতে বলা হয় স্যাচুরেটেড জোন বা ফ্রিয়েটিক জোন, তাহলে ভূ অভ্যন্তরে অসম্পৃক্ত স্তরের একেবারে নিম্ন সীমা থেকে অপ্রবেশ্য শিলাস্তর পর্যন্ত যে প্রবেশ্য শিলাস্তর জল দ্বারা পরিপৃক্ত অবস্থা থাকে, তাকে আমরা সম্পৃক্ত স্তর বলবো। অর্থাৎ এখানে লক্ষ্য করে দেখো ছবিতে কি রয়েছে, অসম্পৃক্ত স্তরের নিচেই সম্পৃক্ত স্তর, তার নিচে কিন্তু সর্বনিম্নে রয়েছে অপ্রবেশ্য শিলাস্তর। অর্থাৎ জলটা চুঁয়ে চুঁয়ে ভাদস স্তরের মধ্য দিয়ে যে অসম্পৃক্ত তিনটে স্তরের কথা বললাম আমরা, মৃত্তিকা জলস্তর, মধ্যবর্তী স্তর এবং কৈশিক স্তরের তিনটে স্তরের মধ্য দিয়ে জলটা চুঁয়ে চুঁয়ে নিচের দিকে নামতে থাকে। এবং কতদূর পর্যন্ত, সেটা একেবারে অপ্রবেশ্য শিলাস্তর পর্যন্ত জলটা নিচেতে নামতে থাকে। এবং সেই অপ্রবেশ্য শিলাস্তর নিচে জল আর নিচের দিকে নামতে থাকে না, কেন অপ্রবেশ্য শিলার কি হয়, জলটা সঞ্চয় ঘটে থাকে। ঠিক আছে, তাহলে এইভাবে ভূ অভ্যন্তরে একেবারে অসম্পৃক্ত স্তরের নিম্ন সীমা থেকে একবারে অপ্রবেশ্য শিলাস্তর পর্যন্ত যে বিশেষ প্রবেশ্য শিলাস্তর, তার নাম হচ্ছে সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর বলা হয়ে থাকে। ঠিক আছে, এই সম্পৃক্ত স্তরই হচ্ছে ভৌমজলের প্রকৃত আধার। ঠিক আছে, এবার এই স্তরটাকে আবার বিশেষ নাম অভিহিত করা, সেটাকে আবার রিটেইনড ওয়াটার বা ধৃত জল বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার এরও দুটো উপবিভাগ বা উপস্তর রয়েছে। প্রথমটা হচ্ছে
সাময়িক সম্পৃক্ত স্তর আর দ্বিতীয়টা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। তো প্রথমে আমরা জেনে নেব যে সাময়িক সম্পৃক্ত স্তর কাকে বলবো। তাহলে ভৌমজল পৃষ্ঠের ঊর্ধ্ব নিম্ন সীমার মধ্যে অস্থায়ীভাবে পরিপৃক্ত যে স্তর, সেই অস্থায়ী পরিপৃক্ত স্তরকে আমরা সাময়িক বা সবিরাম সম্পৃক্ত স্তর বলবো। অর্থাৎ এই অসম্পৃক্ত স্তরের ঠিক নিচের অবস্থান এবং এই স্তর, এই যে উপস্তর, সেটাকে অনেকটাই পরিবর্তনশীল। বর্ষাকালের সময় কি হয়, ভৌমজলে যোগান বৃদ্ধি পায়, জলতল বৃদ্ধি পায়, আবার শুষ্ক ঋতুতে তা আবার নিচের দিকেও নেমে যায়। তাহলে এইভাবে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই যে ভৌমজল পৃষ্ঠের ওঠানামা কিন্তু ঘটতে থাকে। তাছাড়া এখানে কি হয়, বর্ষার সময় ছাড়া অন্য সময় এই স্তর থেকে কিন্তু কূপ বা নলকূপ থেকে জল কিন্তু কোনো মতেই সংগ্রহ করা যায় না। ঠিক আছে, যেহেতু জলের ওঠানামাটা করে, বর্ষাকালে জল পাওয়া যায়, আবার শীতের সময় সেই জলতলটা অনেক নিচে নেমে যায়, ফলে জল পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সাময়িক সম্পৃক্ত স্তর। ঠিক আছে, সরি। এরপরে এই সম্পৃক্ত স্তরে আরো একটা উপবিভাগ, সেটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর, যেটা পার্মানেন্ট স্যাচুরেশন জোন বলা হয়। ভৌমজল পৃষ্ঠের ঠিক নিচের যে স্তরে সারা বছর ধরে পরিপৃক্ত থাকে, জলতল শুষ্ক ঋতুতেও নামে না, সেই জন্য একে স্থায়ী বা অবিরাম সম্পৃক্ত স্তর বলে থাকে। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠ থেকে ধরা হয় 700 থেকে 1000 মিটার যে গভীরতায়, সেই গভীরতার মধ্যে এই স্থায়ী সম্পৃক্ত স্তর অবস্থান করে। অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, সারা বছর ধরেই এই যে স্তর, সেটা একটা পার্মানেন্ট স্থায়ীভাবে থাকে। বৃষ্টিপাত এলেও, মানে বর্ষাকালেও জলস্তর ওঠানামা করে না, অর্থাৎ শুষ্ক ঋতুতে এলেও এর কিন্তু কোনো পরিবর্তন সাধন হয় না। ঠিক আছে, এবার যেহেতু সম্পৃক্ত স্তরের নিচের দিকে এই স্তরের অবস্থান, গভীরতা সারা বছরই একই থাকে, সমান থাকে। এই জলস্তর অনেক সময় অবনত ভূভাগে স্থায়ীভাবে জলযুক্ত একটা হ্রদ বা জলাশয়ের সৃষ্টি করে থাকে। এই স্তরের ঠিক নিচে কি হয়, অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করে থাকে। অর্থাৎ অপ্রবেশ্য শিলাস্তর আর নিচে কিন্তু কোনো রকমের জলটা নিচের দিকে নামতে পারেই না। সেই জন্য এই স্তরটাকে একটা সিমেন্টিক লেয়ার বলা হয়ে থাকে, যেহেতু এর উপরেই এই সম্পৃক্ত স্তরটা অবস্থান করে থাকে। তাহলে এই হচ্ছে মোটামুটি ভৌমজলের যে লেয়ার্স বা বিভিন্ন স্তর। দুটো ভাগ, বারবার বলছি, একটা হচ্ছে অসম্পৃক্ত স্তর, অসম্পৃক্ত স্তরের তিনটে ভাগ। একটা হচ্ছে ভৌমজলের মৃত্তিকা জলস্তর, দ্বিতীয় হচ্ছে মধ্যবর্তী স্তর, আর তৃতীয় হচ্ছে কৈশিক স্তর। এই তিনটে স্তরকে একসঙ্গে আবার ভাদশ স্তর বলা হয়ে থাকে। ভাদশ স্তরটাকে 1 মিনিট বলে দিচ্ছি। যে ভাদশ স্তর কি, যে স্তরের মধ্যে যে জলটা নিচের দিকে নামতে থাকে, জলের কোনো রকম সঞ্চয় ঘটে না, অর্থাৎ অনুশ্রবণ প্রক্রিয়ায় জল উপর থেকে নিচের দিকে নামতে থাকে, যতক্ষণ পর্যন্ত জলটা নামতে থাকে সেই বিশেষ স্তর পর্যন্ত, বিশেষ নাম সেটা হচ্ছে ভাদশ স্তর। ঠিক আছে, তারপরে তার নিচে হচ্ছে সম্পৃক্ত স্তর। সেই সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে সাময়িক সম্পৃক্ত স্তর, সেটা ঋতু পরিবর্তনের সঙ্গে জল ওঠানামা করে, আর্দ্র ঋতুতেও এর ভৌম জলপৃষ্ঠ বৃদ্ধি পায়, আবার শুষ্ক ঋতুতে এর জলপৃষ্ঠ নিচের দিকে নামতে থাকে। তারপর হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। এক্ষেত্রে ঋতু পরিবর্তনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সারা বছর ধরেই জলের যে পৃষ্ঠ বা জলের যে লেভেলটা কিন্তু সারা বছর ধরে একই থাকে। ঠিক আছে, এই হচ্ছে ভৌমজল স্তর। এরপরে আমরা অ্যাকুইফার বা জলবাহী স্তর সম্পর্কে একটু জেনে নেব। দেখো, ইংরেজি শব্দ অ্যাকুইফার একটা ল্যাটিন শব্দ, এই দুটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে অ্যাকুয়া আর একটা হচ্ছে ফেরো। এই অ্যাকুয়া শব্দের অর্থ হচ্ছে জল, আর ফেরো শব্দের অর্থ হচ্ছে বহনকারী। এই দুটো শব্দ থেকে অ্যাকুইফার শব্দটি গঠিত। তাহলে আমরা বলতে পারি যে ভূ অভ্যন্তরের যে অপ্রবেশ্য স্তরের উপরে যে প্রবেশশীলা স্তরের অবস্থান, সেখানে কি হয়, ভৌমজল পরিপূরিত, প্রবাহিত, খরিত এবং স্থায়ী একটা ভৌমজলের ভান্ডার গড়ে ওঠে, তাকে আমরা অ্যাকুইফার বলবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অ্যাকুইফার বলতে এক কথায় বলতে পারি কি, যে অ্যাকুইফার হচ্ছে একটা জলবাহী স্তর। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই অ্যাকুইফারের কিছু কিছু শ্রেণীবিভাগ রয়েছে, যেমন মুক্ত জলবাহী স্তর,
আবদ্ধ জলবায়ু স্তর, স্থানীয় জলবায়ু স্তর, সচ্ছিদ্র জলবায়ু স্তর, সে সম্পর্কে একটু আমরা জেনে নেব। ঠিক আছে, তার প্রথমে আমরা জানবো প্রথম যে ভাগ সেটা হচ্ছে মুক্ত জলবায়ু স্তর। কাকে বলে? অপ্রবেশ্য শিলাস্তরের উপর প্রবেশ্য শিলাস্তর অবস্থান করছে এবং ভৌমজল তার উপরে সঞ্চিত হচ্ছে। তো এইভাবে ভৌমজলটাকে স্বাধীনভাবে ওঠানামা করে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে অপ্রবেশ্য শিলাস্তরের উপর প্রবেশ্য শিলাস্তরে ভৌমজল সঞ্চিত হয়ে জলতল যখন স্বাধীনভাবে ওঠানামা করে তখন সেই স্তরটাকে বলা হয় মুক্ত জলবায়ু স্তর। এটি কোথায় অবস্থান করে? এটি সাধারণত অসম্পর্কিত যে ভৌম জলস্তর, জলস্তরের ঠিক নিচে, অর্থাৎ অসম্পৃক্ত ভৌম জলস্তরের ঠিক নিচে এর অবস্থান, এবং এর যে ঊর্ধ্বসীমা, সেই ঊর্ধ্বসীমা ভৌম জলতলের একেবারে নিচে অবস্থান করে থাকে। এর ফলে কি হয়? গ্রীষ্মের যে অধিক উষ্ণতা, সেই উষ্ণতার প্রভাবে কূপের যে জলস্তর কোনো মতেই হ্রাস পায় না। এটি একটি জলতল অ্যাকুইফার বা একে ওয়া আর্টেজিও অ্যাকুইফার বা ফ্রিয়াটিক অ্যাকুইফার এই নামেও অভিহিত করা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে আবদ্ধ জলবায়ু স্তর, যেটা ক্লোজ অ্যাকুইফার বলা হয়। কাকে বলা হয়? উপরে এবং নিচে দুটা অপ্রবেশ্য শিলাস্তর কি থাকবে? উপরে এবং নিচে দুটি অপ্রবেশ্য শিলাস্তর থাকবে। তার মধ্যে কি হবে? ধনুকের মতো প্রবেশ্য শিলাস্তর অবস্থান করবে। বোঝা গেল? উপরে থাকবে কি? উপরে একটা অপ্রবেশ্য শিলাস্তর, তার নিচেও থাকবে একটা কি? অপ্রবেশ্য শিলাস্তর, আর মধ্যে অবস্থান করবে ধনুকের মতো বেঁকে এবং ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকবে। এবং তার ফলে কি হয়? ভৌমজলের চলন বন্ধ হয়ে যায় এবং প্রচন্ড চাপ সৃষ্টি হয়। এবার কোনো কারণে সেখানে কোনো কূপ খনন করা হয়, তাহলে কি? কূপ খনন করলে সে ভৌমজল সেখান থেকে আপনা আপনি স্বাভাবিকভাবে প্রবল বেগে ভূপৃষ্ঠে বেরিয়ে আসতে থাকবে। এবার আর্টেজিও কূপও বলা হয়ে থাকে। ঠিক আছে, সে সম্পর্কে আমরা পরে আসছি। তারপরে স্থানীয় কিছু কিছু দেখো, স্থানীয় জলবায়ু স্তর সেটাও একটা এর ভাগ। তাহলে মুক্ত অ্যাকুইফারের উপর চামচ বা লেন্সের আকারে ক্ষুদ্র অপ্রবেশ্য স্তরের উপরে সীমিত আয়তনের স্থানীয় যে সাময়িক যে অ্যাকুইফার গড়ে ওঠে তাকে আমরা স্থানীয় জলবায়ু স্তর বলে থাকি। ঠিক আছে, এক্ষেত্রে স্থানীয় প্রভাবটা বেশি, যে মুক্ত অ্যাকুইফার সেখানে অবস্থান করছে এবং তার উপরে কি হচ্ছে? চামচ বা লেন্সের আকারে ক্ষুদ্র একটি অপ্রবেশ্য শিলাস্তর সীমিত আয়তনের স্থানীয়ভাবে কি হচ্ছে? সাময়িক একটা অ্যাকুইফার সেখানে গড়ে উঠছে। যেহেতু স্থানীয় প্রভাবটা এখানে মুখ্য বা প্রধান, সেহেতু একে স্থানীয় জলবায়ু স্তর বলা হয়। তারপরে আরো একটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে সচ্ছিদ্র জলবায়ু স্তর। কাকে বলা হয়? এক্ষেত্রে বলা হচ্ছে যে আবদ্ধ যে অ্যাকুইফার, সে আবদ্ধ অ্যাকুইফারের উপর এবং নিচে যে স্তর অ্যাকুইক্লুড এবং অ্যাকুইটার্ড। অ্যাকুইক্লুড এবং অ্যাকুইটার্ড। অ্যাকুইক্লুড কাকে বলবো তোমরা জেনে নেও। যে অ্যাকুইক্লুড বলতে অ্যাকুইফারের উপর এবং নিচে কাদা ও সেল গঠিত যে অপ্রবেশ্য শিলাস্তরে ধীরে ধীরে জল প্রবেশ করে এবং অতি অল্প মাত্রায় সেই জল ধারণ করে, কিন্তু জল কোনো মতেই চলাচল করতে পারে না। ঠিক আছে, তাকে আমরা বলবো কি? অ্যাকুইক্লুড। আর একটা কি বললাম? অ্যাকুইটার্ড। অ্যাকুইটার্ডটা কি? অ্যাকুইফারের ঠিক নিচে কাদা ও বালি গঠিত অপ্রবেশ্য শিলাস্তর যে ভৌমজলের নিম্নগমন বন্ধ করে এবং স্বল্প পরিমাণে জল সঞ্চয় এবং পরিবহন করে থাকে, তাকে আমরা অ্যাকুইটার্ড বলবো। তাহলে অ্যাকুইক্লুডের মধ্যে জল প্রবেশ করে কিন্তু চলাচল করতে পারে না, কিন্তু এক্ষেত্রে অ্যাকুইটার্ডের মধ্যে জল সঞ্চয় হয়, আবার জলের কিছুটা হলেও পরিবহনও কিন্তু হয়ে থাকে। এই অ্যাকুইক্লুড এবং অ্যাকুইটার্ড সম্পর্কে বুঝতে পারলে, তাহলে এই সচ্ছিদ্র জলবায়ু যে স্তর কাকে বলি? তাহলে আবদ্ধ যে অ্যাকুইফার, সে অ্যাকুইফারের উপরে এবং নিচের যে স্তর অ্যাকুইক্লুড এবং অ্যাকুইটার্ড অবস্থান করে, সেখানে অতি ধীরে ধীরে সচ্ছিদ্র স্তরে জল কিন্তু প্রবেশ করে থাকে এবং সেই অঞ্চলে অ্যাকুইফার গড়ে ওঠে, তাকে আমরা বলবো সচ্ছিদ্র জলবায়ু স্তর। ঠিক আছে, তাহলে অ্যাকুইক্লুড
এবং একই টার্জিতে অবস্থান করে সেখানে কি হয়, অতি ধীরে 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 কি হয়, জলটা সচ্ছিদ্র শিলাস্তরের মধ্যে প্রবেশ করে এবং সেখানে অ্যাকুইফার গড়ে ওঠে। একে হচ্ছে সচ্ছিদ্র জলবাহী স্তর। ঠিক আছে, এরপরে আমরা যে ভৌমজল পৃষ্ঠ বা গ্রাউন্ড ওয়াটার টেবল বা ওয়াটার টেবল সম্পর্কে জানবো। কাকে বলা হয়? তাহলে ভূগর্ভে সম্পৃক্ত বা ফ্রিয়াটিক স্তরের উপরের যে পৃষ্ঠদেশ, ঠিক আছে, তাহলে ভূগর্ভে যে সম্পৃক্ত বা ফ্রিয়াটিক স্তরের উপরের যে পৃষ্ঠদেশ, সেই পৃষ্ঠদেশকে বলা হয় ভৌমজল পৃষ্ঠ বা জলপৃষ্ঠ। একে আবার ফ্রিয়াটিক তল, ফ্রিয়াটিক তল নামেও অভিহিত করা হয়। সাধারণভাবে কি, যে মুক্ত যে অ্যাকুইফার, সে অ্যাকুইফারের জলের যে ঊর্ধ্বসীমা, সে ঊর্ধ্বসীমা হলো জলপৃষ্ঠ। ঠিক আছে, আর এর কিছু কিছু বৈশিষ্ট্য সাধারণত লক্ষ্য করা যায়। কিরকম? যে ভৌমজল ভূপৃষ্ঠ থেকে মোটামুটি প্রায় 700 থেকে প্রায় 1000 মিটার গভীরের অবস্থান করে। তারপরে আর বৈশিষ্ট্য কি, ভূমির উচ্চতা, এর ঢাল, ঠিক আছে, এই অনুসারে কি হয়, ভৌমজল পৃষ্ঠ তরঙ্গায়িত হয়। কিরকম? কোনো কোনো অঞ্চল হয়তো দেখা গেলো যে কোনো পাহাড়ি উপত্যকা অঞ্চল, সেখানে অবতল অবস্থান বিরাজ করছে, কোনো উঁচু ভূমি সেটা উত্তল অবস্থান করছে, কোনো সমভূমি এলাকা সেটা অনুভূমিক ভাবে বিরাজ করছে। তাহলে এইভাবে ভূমির উচ্চতা এবং ঢাল অনুসারে এই ভৌমজল পৃষ্ঠের সেটাও কিন্তু সেটা তরঙ্গায়িত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ভূমির ঢাল এবং উচ্চতা দুটোই কিন্তু এই ভৌমজল পৃষ্ঠকে নিয়ন্ত্রিত করে থাকে। তারপরে আর বৈশিষ্ট্য কি, এর কিন্তু উচ্চতার হ্রাস বৃদ্ধি ঘটে। কখন? সেটা ঋতুভেদে। ঠিক আছে, তাহলে ভৌমজলতল পৃষ্ঠ সর্বদা কিন্তু একই উচ্চতায় অবস্থান করে না। কিরকম? বর্ষাকালে যখন জলের যোগান অত্যধিক থাকে তখন ভৌমজলের যে তল, সেই তলটা অনেকটা বৃদ্ধি পায়। আবার যে শুষ্ক ঋতু, শীত ঋতু বা গ্রীষ্ম ঋতু, সেখানে কি হয়, জলের যোগান এবং বাষ্পীভবন এর বৃদ্ধি হয় এবং তার ফলে কি হয়, জলতল অনেকটাই নিচের দিকে নেমে যায়। ঠিক আছে, এছাড়াও অনেক সময় মানবিক কিছু কার্যাবলী, হয়তো মানুষের জন্য অত্যধিক পরিমাণে জলসেচ করছে, পানীয় কাজ বিভিন্ন ক্রমাগতভাবে অত্যধিক যে ভূগর্ভের জল সেটা উত্তোলন করা হচ্ছে। এইভাবে দীর্ঘকালে এই মানবিক যে বিভিন্ন ক্রিয়াকলাপ, জলসেচে হোক বা পানীয় ক্ষেত্রে হোক বা শিল্পের ক্ষেত্রে হোক, যখন অত্যধিক পরিমাণে ভৌমজল উত্তোলন করা হচ্ছে, সেই ভূগর্ভস্থ জল উত্তোলন করার ফলে সেই অঞ্চলে কি হয়, জলপৃষ্ঠ অনেকটাই নেমে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে জলপৃষ্ঠ বা ওয়াটার টেবল। এরপরে আমরা প্রস্রবণ বা স্প্রিং সম্পর্কে একটু জেনে নেব। সরি, তাহলে সাধারণত প্রথমে আমরা জেনে নেব যে প্রস্রবণ বা স্প্রিংটা কি বা কাকে বলা হয়। ভূপৃষ্ঠে কোনো ছিদ্রপথ দিয়ে ভৌমজলে যে স্বাভাবিক নির্গমন, সেই স্বাভাবিক নির্গমনই হচ্ছে প্রস্রবণ। কিরকম? কোনো ভূপৃষ্ঠে কোনো দুর্বল স্থান, ঠিক আছে, কোনো ছিদ্র হয়েছে, সেই ছিদ্রপথ বরাবর ভূগর্ভে যে জল, সেই জলটা কি হচ্ছে, আপনা আপনি স্বাভাবিকভাবেই ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে। এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হচ্ছে স্প্রিং বা প্রস্রবণ। ঠিক আছে, মানে এই প্রস্রবণের কিছু বৈশিষ্ট্য রয়েছে। শিলার ফাটল বা সন্ধিতল বরাবর এই যে বহির্গমন, সেটা ঘটে থাকে। তারপরে কৃত্রিম কোনো পদ্ধতি ছাড়াই স্বাভাবিকভাবে, অর্থাৎ আপনা আপনি, সেটা ধীরভাবে হতে পারে, আবার প্রবল গতিতেও হতে পারে, কি হয়, বাইরে বেরিয়ে আসে। তাহলে মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই প্রাকৃতিকভাবে সেটা আপনা আপনি সেটা ধীরে হতে পারে বা আবার প্রবল গতিতেও হতে পারে। এভাবে কি হয়, বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, তারপরে কি, ভৌমজল যখন ভূপৃষ্ঠে একটা নির্দিষ্ট রেখা বরাবর নির্গত হয়, তখন তাকে আমরা বলি কি, প্রস্রবণ রেখা। অর্থাৎ এই যে ভৌমজল যখন ভূপৃষ্ঠের যে বিশেষ বিশেষ স্তর রয়েছে, সেই বিশেষ বিশেষ স্তর পর্যন্ত কি হয়, একটা নির্দিষ্ট রেখা বরাবর বাইরে উৎক্ষিপ্ত হয়। সে উৎক্ষিপ্ত হওয়ার যে রেখা বরাবর, সেই রেখাকে বলা হয় প্রস্রবণ রেখা। এবার এই প্রস্রবণটা কি হয়, অনেক সময় উষ্ণ হতে পারে, আবার শীতলও হতে পারে। ঠিক আছে, প্রস্রবণের ফলে যে জলটা বাইরে বেরিয়ে আসছে, সেটা কি হতে পারে, উষ্ণ জলও হতে পারে, আবার সেটা শীতলও হতে পারে। ঠিক আছে, এবার আমরা প্রস্রবণের কিছু শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে একটু জেনে নেব। ঠিক আছে, দেখো, প্রথমেই
জলের যে স্থায়িত্ব, সেই স্থায়িত্ব ভিত্তিতে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে অবিরাম আর একটা হচ্ছে সবিরাম। অবিরাম মানে বুঝতে পারছো যে যে প্রশ্নপণ থেকে কি হয়, সারা বছর ধরে সব সময় নিয়মিতভাবে জল নির্গত হয়ে এবং সেই প্রশ্নপণটাকে স্থায়ী হয়, সেহেতু সেই জন্য একে আবার অবিরাম বা পার্মানেন্ট স্প্রিং বা অবিরাম প্রশ্নপণ বলা হয়ে থাকে। কোথায়? এর উদাহরণ যেমন সোন, সেই সোন নদীর উৎস সোনামুড়া প্রশ্নপণ এর প্রকৃত উদাহরণ। তারপরে হচ্ছে সবিরাম প্রশ্নপণ বা ইন্টারমিটেন্ট স্প্রিং। কাকে বলা হয়? যে প্রশ্নপণ থেকে নিরবিচ্ছিন্নভাবে সারা বছরই কি হয়, জল নির্গত না হয়ে যখন জলের যোগান অত্যধিক, অর্থাৎ কেবলমাত্র বর্ষাকালে এটা সক্রিয় থাকে কিন্তু শুষ্ক ঋতু বা খরার সময় প্রায় শুকিয়ে যায়, তাকে সবিরাম প্রশ্নপণ বলা হয়ে থাকে। তাহলে কি হয়, একটা বিরাম রয়েছে, সারা বছর ভাবে কন্টিনিউয়াসলি এর প্রবাহ কিন্তু লক্ষ্য করা যায় না, শুধুমাত্র বর্ষাকালেই বর্ষা ঋতুতে জলের যোগান অত্যধিক হয় এবং এই প্রশ্নপণের যে সক্রিয়তা আমরা কিন্তু লক্ষ্য করে থাকি। কোথায় সেটা? ঝাড়খণ্ডের লুপুংগুটু প্রশ্নবন বলে একটা জায়গা রয়েছে। হ্যাঁ, ঝাড়খণ্ডের লুপুংগুটু প্রশ্নবন এর প্রকৃষ্ট উদাহরণ। তারপরে এই যে শ্রেণীবিভাগ, জলের যে উষ্ণতা আছে, জলের উষ্ণতার ভিত্তিতেও ভাগ করা হয়ে থাকে। প্রথমটা হচ্ছে স্বাভাবিক বা শীতল প্রশ্নবন, কোল্ড স্প্রিং। তারপর হচ্ছে হট স্প্রিং বা উষ্ণ প্রশ্নবন। বুঝতে পারছো, খুবই সহজ। যে প্রশ্নবনের জল নির্গত জল উষ্ণতা বেশি, সেটা হচ্ছে উষ্ণ প্রশ্নবন। যেমন তোমার রয়েছে ঝাড়খণ্ডের রাজগীর, তারপরে পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, তাতাপানি, ঠিক আছে, মণিকরণ হিমাচল প্রদেশের, এগুলো হচ্ছে উষ্ণ প্রশ্নবন। আর শীতল প্রশ্নবন যে প্রশ্নবনের জল অর্থাৎ নির্গত জলের উষ্ণতা ভূপৃষ্ঠ জলের থেকে অনেকটাই কম, সেটা হচ্ছে শীতল প্রশ্নবন। কোথায়? সাধারণত বিশ্বের অধিকাংশ স্থানেই অধিকাংশ প্রশ্নবনই সাধারণত শীতল প্রশ্নবনের অন্তর্গত। কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের দেরাদুন, সেই দেরাদুনের সহস্রধরা। তারপরে হচ্ছে মুসৌরির প্রশ্নবন, সে মুসৌরির প্রশ্নবন শীতল প্রশ্নবনের উদাহরণ। এরপরে শ্রেণীবিভাগের যে ভিত্তি, সেটা হচ্ছে জলের যে উপাদান, সেই উপাদানের ভিত্তিতে ভাগ করা হয়ে থাকে। প্রথমটা হচ্ছে স্বাদু জলের প্রশ্নবন আর দ্বিতীয়টা হচ্ছে খনিজ জলের প্রশ্নবন। তাহলে যে প্রশ্নবনের যে নির্গত জল, সেই নির্গত জলে দ্রাব্য খনিজের মাত্রা প্রতি লিটারে 1 গ্রাম বা তার কম, তাকে আমরা স্বাদু জলের প্রশ্নবন বলে থাকি। আর একটা হচ্ছে খনিজ জলের প্রশ্নবন। তাহলে যে প্রশ্নবনের যে নির্গত জল, সেই নির্গত জলে সালফার, লৌহ গঠিত বিভিন্ন যৌগ, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রভৃতি দ্রাব্য খনিজের পরিমাণ অত্যধিক বেশি থাকে এবং খনিজ জলের এবং একে আমরা খনিজ জলের প্রশ্নপণ বলে থাকি। ঠিক আছে, তারপরে আরো একটা শ্রেণীবিভাগের ভিত্তি রয়েছে, সেটা হচ্ছে শিলাস্তরের গঠন ও প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ। প্রথমটা হচ্ছে অবনত জলতল, তারপর দ্বিতীয় হচ্ছে সংযোগ প্রশ্নপণ, তৃতীয় হচ্ছে চ্যুতি প্রশ্নপণ, 4 নম্বর হচ্ছে বিদার ও দারণ প্রশ্নপণ, 5 নম্বর হচ্ছে দ্রবণ প্রশ্নপণ, 6 নম্বর হচ্ছে আর্তেজীয় প্রশ্নপণ। এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথমে দেখো রয়েছে অবনত জলতল প্রশ্নবন। কাকে বলা হয়? সাধারণভাবে বলা যায় যে স্থায়ী যে ভৌমজলতল, সেই ভৌমজলতলটা যখন অবনত হয়ে ভূপৃষ্ঠ ছেদ করে যখন গড়ে ওঠে, তখন তাকে অবনত জলতল প্রশ্নবন বলা হয়। অর্থাৎ এই যে ভৌমজল তলটা কি হয়, অনেক সময় সেই অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন বা শিলাস্তরের গঠন অনুযায়ী অবনত হয়ে অবস্থান করে, তখন তাকে আমরা অবনত জলতল প্রশ্নবন বলা হয়। যেমন কিছুক্ষণ আগে বললাম ঝাড়খণ্ডের লুপুংগুটু প্রশ্নবন এই প্রশ্নবনের উদাহরণ। তারপরে দ্বিতীয় হচ্ছে সংযোগ প্রশ্নবন বা কন্ট্যাক্ট স্প্রিং। কাকে বলা হয়? যে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে থাকা যে প্রবেশ্য শিলাস্তর, সেই এই দুইয়ের সংযোগ স্থল, অর্থাৎ অপ্রবেশ্য শিলাস্তর তার সঙ্গে প্রবেশ্য শিলাস্তরের যে সংযোগ স্থল, সেই সংযোগ স্থলে যে ভৌমজল তলপৃষ্ঠ ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে প্রশ্নবন গড়ে ওঠে, তাকে আমরা বলবো সংযোগ প্রশ্নবন। একে আবার অনেক ভাগে ভাগ করা হয়ে থাকে। ভৃগুতট,
নতিঢাল, ডাইকশিল প্রস্রবণ, সমান্তরাল প্রস্রবণ। ঠিক আছে, এগুলো একবার দেখে নেবে, কোনো মানে একবার করলেই বুঝতে পারবি। তারপরে তৃতীয় যে ভাগ সেটা হচ্ছে চ্যুতি প্রস্রবণ, যেটা ফল্ট স্প্রিং বলা হয়। চ্যুতির ফলে যখন সম্পৃক্ত প্রবেশ্য শিলাস্তরে অপ্রবেশ্য স্তর দ্বারা আবদ্ধ হয় এবং ভৌমজলের নিচের দিকে প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায় এবং ভৌমজলতল চ্যুতিতল বরাবর উত্থিত হয় এবং এই ভূপৃষ্ঠেই চ্যুতি রেখা বরাবর অনেক প্রস্রবণ কিন্তু গড়ে ওঠে থাকে। তাহলে এভাবে চ্যুতির ফলে যখন কোনো একটা অংশে বা চ্যুতি রেখা বরাবর যে প্রস্রবণ গড়ে ওঠে তাকে আমরা চ্যুতি প্রস্রবণ বলবো। উদাহরণ কোথায়? যেমন হিমাচল প্রদেশের মনুকরণ প্রস্রবণ এই প্রস্রবণের প্রকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, তারপরে বিভাগ সেটা হচ্ছে বিদার ও দারণ প্রস্রবণ, ইংরেজিতে বলা হয় ফিশার অ্যান্ড জয়েন্ট স্প্রিং। প্রধানত ব্যাসল্ট, গ্রানাইট, কোয়ার্টজাইট যে বিশেষ বিশেষ আগ্নেয় শিলা, সে বিশালাকার, এগুলো প্রত্যেকটা কিন্তু অপ্রবেশ্য শিলাস্তর। এই শিলাস্তরে যখন অসংখ্য ফাটল বা দারণ সৃষ্টি হয় এবং সেই ফাটল বা বিদার বা দারণ দিয়ে বৃষ্টির জল নিচে প্রবেশ করে এবং তা থেকে কি হয়, ভূপৃষ্ঠে উন্মুক্ত বা বিদর যে দারণ পর্যন্ত দিয়ে কি হয়, জলটা নির্গত হয় এবং প্রস্রবণ গড়ে ওঠে থাকে, তাকে আমরা বিদার ও দারণ প্রস্রবণ বলে থাকি। কোথায় রয়েছে? যেমন অমরকণ্টক, সে অমরকণ্টকের সোনমোড়া প্রস্রবণ এর উদাহরণ। তারপরে হচ্ছে দ্রবণ প্রস্রবণ। কাকে বলা হয়? সাধারণত চুনাপাথর গঠিত অঞ্চল, সেই চুনাপাথর গঠিত অঞ্চলে ফাটল বা দারণের মধ্য দিয়ে প্রবিষ্ট জল চুনাপাথরে দ্রবীভূত হয় এবং ফাটল ও ক্রমশ প্রসারিত হয় এবং সুগভীর হয় এবং চুনাপাথরের স্তর একটা পাদমূলে কিন্তু নেমে আসে। সর্বশেষে কি ঘটে? সেই চুনাপাথর যে দ্রবণ, সেই দ্রবণযুক্ত ভৌমজল অপ্রবেশ্য শিলাস্তরের ঢাল বরাবর ওই ফাটল দিয়ে প্রবল বেগে প্রবাহিত হয় এবং তার ফলে অনেক সময় এই চুনাপাথরের পাদদেশেই প্রস্রবণ গড়ে ওঠে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে দ্রবণ প্রস্রবণ। একে আবার ভোক্লুসিয়ান প্রস্রবণও বলা হয়ে থাকে। কেন বলা হয়? ফ্রান্সের যে রোন উপত্যকা, সেই ফ্রান্সের রোন উপত্যকায় ফন্টেন দা ভোক্লুস প্রস্রবণের নাম অনুসারেই একে ভোক্লুসিয়ান প্রস্রবণ বলা হয়ে থাকে। উদাহরণ কোথায় রয়েছে? ভারতে রয়েছে কেম্পটি জলপ্রপাত। সেই কেম্পটি জলপ্রপাতের উৎস এই প্রস্রবণ এই প্রকারের। ঠিক আছে, তারপরে 6 নম্বর রয়েছে আর্তেজীয় প্রস্রবণ বা আর্টেসিয়ান স্প্রিং। কাকে বলা হয়? দেখো, আর্টেজীয় প্রস্রবণ সম্পর্কে একটু আমাদের ডিটেলস জানতে হয়, কেননা এই আর্টেজীয় প্রস্রবণ থেকে অনেক সময় একটু বড় প্রশ্ন কিন্তু এসে থাকে। ঠিক আছে, সেই প্রশ্ন নিয়ে পরে আলোচনা করছি। প্রথমে আমরা জানবো যে আর্টেজীয় প্রস্রবণ বা আর্টেসিয়ান স্প্রিং কাকে বলে। তাহলে আবদ্ধ যে অ্যাকুইফার, সে আবদ্ধ অ্যাকুইফারের ভৌমজল তার নিজস্ব চাপে স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ দিয়ে কোনো কূপ বা নলকূপ খনন করা হয়। খনন করা হলে পাম্প ছাড়াই কিন্তু প্রবল বেগে ফোয়ারার মতো জলটা কিন্তু বাইরে উৎক্ষিপ্ত হয়। তাহলে এইভাবে ফ্রান্সের যে আর্তোয়াস অঞ্চলে সর্বপ্রথম সম্ভবত 1750 খ্রিস্টাব্দে এই কূপ প্রথম খনন করা হয়। এই জন্য এই অঞ্চলটার নাম অনুসারে হয়, একে বলা হয় আর্টেজীয় প্রস্রবণ। ঠিক আছে, এরপর এই আর্টেজীয় যে প্রস্রবণ কোথায় গড়ে উঠবে বা এর সৃষ্টির যে অনুকূল শর্ত কি কি আমরা একটু জেনে নেব। ঠিক আছে, প্রথমে যে ভূতাত্ত্বিক গঠন, সে গঠন কিরকম হবে? কোনো ভঙ্গিল পার্বত্য অঞ্চলে অধভঙ্গ হতে হবে, অর্থাৎ পুরো অঞ্চলটা কি হতে হবে? অর্ধচন্দ্রাকৃতির ন্যায় অধভঙ্গ রূপে অবস্থান করতে হবে। তারপরে কি হবে? একনত গঠন হতে হবে এবং সেই একনত গঠনে আগ্নেয় যে উদ্ভিদ এবং আবদ্ধ অ্যাকুইফার সেখানে বিরাজ করবে। তবেই কিন্তু এর হচ্ছে প্রাথমিক শর্ত কি? ভঙ্গির অধভঙ্গ, একনত গঠনে আগ্নেয় উদ্ভিদ এবং আবদ্ধ অ্যাকুইফার থাকতে হবে, তবেই সেখানে প্রচুর জলের যে ভৌমজল, সে ভৌমজলের সঞ্চয় কিন্তু ঘটে থাকে। তারপরে কি শর্ত? সেটা হচ্ছে প্রবেশ্য স্তরের অবস্থান থাকতে হবে, অর্থাৎ এক্ষেত্রে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে
আবদ্ধ প্রবেশ্য স্তর থাকার ফলেই কিন্তু জলটা কি হয়, উপচে বা চুইয়ে না চলে যায়। ঠিক আছে, তারপরে আমরা তৃতীয় শর্ত দিকে যাব। দেখো, প্রবেশ্য স্তরের ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলেও অবশ্যই থাকবে। কীরকম, যে অধঃক্ষেপণযুক্ত অঞ্চলে, অর্থাৎ অধঃক্ষেপণযুক্ত অঞ্চলে কি হয়, আবদ্ধ যে প্রবেশ্য স্তর, সেই স্তরের অন্তত একটি প্রান্ত ভূপৃষ্ঠে আসতে প্রকাশ করবে, যাতে করে কি হয়, ভৌমজল নিয়মিতভাবে পরিপূরিত হয়। সেখানে বৃষ্টি হতে পারে, শিশির হতে পারে, তুহিন হতে পারে, সেই জল কি হয়, চুয়ে চুয়ে উন্মুক্ত স্তর বরাবর নিচের দিকে ভৌমজল নিয়মিতভাবে পরিপূরিত হয়। তারপরে আর একটা কি, তারপরে হচ্ছে স্থায়ী সম্পৃক্ত অ্যাকুইফারের উপস্থিত থাকতেই হবে। আবদ্ধ যে প্রবেশ্য স্তর, সেই স্তরটি স্থায়ী সম্পৃক্ত অ্যাকুইফার হতে হবে, যাতে জলের যোগান সারা বছর ধরে নিয়মিত থাকে। ঠিক আছে, অনেক সময় আরও একটি শর্ত এখানে ধরা হয়, সেটা হচ্ছে শিলাস্তরের উঁচু প্রান্ত, অর্থাৎ শিলাস্তরের দুই ধার যত উঁচুতে থাকবে, ভৌমজলের যে চাপতল, সেই প্রস্রবণ ছিদ্রমুখ তত উপরে অবস্থান করবে এবং জল ফোয়ারার মতো বাইরে নির্গত হবে। এইভাবে মোটামুটি দেখা যাচ্ছে যে ভাঁজযুক্ত শিলায় অধভঙ্গের আকারে এভাবে একটা প্রবেশ্য শিলাস্তর এবং তার উপর এবং নিচে দুটি অপ্রবেশ্য শিলাস্তর আবদ্ধ থাকছে, এবং ভৌমজলের যে নিম্ন প্রবাহ, সেই নিম্ন প্রবাহ একেবারেই বন্ধ থাকছে, এবং ভৌমজলটা কি হচ্ছে, উপচে পড়ে না। এবং সেই অর্ধচন্দ্রাকৃতি প্রবেশ্য শিলাস্তরের দুই প্রান্ত যত কি হচ্ছে থাকে, উঁচু থাকবে, এবং ভূপৃষ্ঠে বৃষ্টি বা তুষারপাত হলে সেই বহুল অঞ্চলে তার মধ্য দিয়ে জলটা চুয়ে চুয়ে নিচের দিকে মাঝখানে সঞ্চিত হবে এবং সম্পৃক্ত অ্যাকুইফার গড়ে উঠবে। এবং সেখানে কোনো কারণে যদি কোনো রকমে কোনো কূপ খনন করা হয়, তাহলে সেখানে পাম্প ছাড়াই আপনা আপনি, অর্থাৎ জলটা ফোয়ারার মতো বাইরে বেরিয়ে আসবে। এটাই হচ্ছে আর্টেজিও প্রস্রবণ। এখান থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট কিছুক্ষণ আগে বলছিলাম, সেটা হচ্ছে আর্টেজিও প্রস্রবণ কাকে বলে, আর্টেজিও প্রস্রবণ সৃষ্টির অনুকূল শর্তগুলি কি কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা রেডি করবে। ভালো করে বলছি যে আর্টেজিও কূপ কাকে বলে বা আর্টেজিও প্রস্রবণ কাকে বলে। আর্টেজিও প্রস্রবণের সৃষ্টির অনুকূল শর্তগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এবার এই আর্টেজিও প্রস্রবণ কোথায় লক্ষ্য করা যায়? সাধারণত অস্ট্রেলিয়ার যে মধ্যভাগের শুষ্ক নিম্নভূমি অঞ্চল, গ্রেট আর্টেসিয়ান বেসিন, এটাই হচ্ছে বিশ্বের বৃহত্তম আর্টেজিও প্রস্রবণ উদাহরণ। এছাড়া উত্তর পূর্ব ফ্রান্স, ভারতের তামিলনাড়ুর কাড্ডালোর, উড়িষ্যার বালেশ্বর, গুজরাটের বীরগাঁও, ত্রিপুরা এবং পুদুচেরিতেও এই আর্টেজিও কূপ লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আর্টেজিও প্রস্রবণ। অনেক সময় আর্টেজিও কূপ কাকে বলে, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তোমরা প্রশ্ন যেটা বললাম আমি কিছুক্ষণ আগে, সেটা রেডি করে নেবে। সরি, এরপরে আসছি আমরা। দেখো, এই আর্টেজিও প্রস্রবণের যে গঠন, কিছুক্ষণ আগে বললাম যে যখন মধ্যে রয়েছে কি একটা প্রবেশ্য শিলাস্তর, তার যে আকৃতি অনেকটাই অর্ধচন্দ্রাকৃতি, উপরে রয়েছে দেখো কি অপ্রবেশ্য শিলাস্তর, নিচেও রয়েছে অপ্রবেশ্য শিলাস্তর। আর এবং প্রবেশ্য শিলাস্তর যেটা আবদ্ধ অ্যাকুইফার, সেই আবদ্ধ অ্যাকুইফার দুই প্রান্ত কিন্তু কি হচ্ছে, উন্মুক্ত রয়েছে, এবং ভূপৃষ্ঠের বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের জলটা চুয়ে চুয়ে নিয়ে একটা সম্পৃক্ত আবদ্ধ অ্যাকুইফার সৃষ্টি করছে। এবং দেখো, মাঝে যদি কোনো কারণে সেখানে কূপ বা নলকূপ খনন করা হয়, তাহলে সেখানে কি জলটা ফোয়ারার মতো আপনা আপনি বেরিয়ে আসছে। এটা হচ্ছে আর্টেজিও প্রস্রবণের গঠনাকৃতি। এরপরে আমরা ভৌমজলের যে ক্ষয়কাজ, সেই ক্ষয়কাজ পদ্ধতি সম্পর্কে একটু আলোকপাত করব। ঠিক আছে, তো আমরা প্রথমে জেনেছিলাম যে ভৌমজলের যে অবস্থান, সেটা হচ্ছে কি মৃত্তিকা শিলাস্তর থাকতে পারে, এগুলোতে অবস্থান করে থাকে, সেটা কি ভূপৃষ্ঠের নিচে অবস্থান করবে, এবং সেই অবস্থান থাকাকালীন কিছু কিছু কাজ করে থাকে, সেই কাজগুলো সম্পর্কে জানবো। এর তিনটে কাজ প্রধান। প্রথমটা হচ্ছে রাসায়নিক ক্ষয় বা করাইজন। কাকে বলা হয়? চুনাপাথর ও ডলোমাইটের সঙ্গে যখন রাসায়নিক আবহবিকারের যে বিভিন্ন প্রক্রিয়া, যেমন অঙ্গার যোজন, জলযোজন, আর্দ্র বিশ্লেষণ, জারণ, এই যে বিভিন্ন প্রক্রিয়া, প্রত্যেকটাই হচ্ছে কি রাসায়নিক আবহবিকার। তাহলে সে রাসায়নিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি সেটা এককভাবে হতে পারে বা যৌথভাবে হতে পারে। শিলা খনিজের সঙ্গে কি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া করছে, রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে
মূল যে শিলার খনিজ, সেই খনিজের আমূল পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তন হওয়ার ফলে সেই অংশের শিলা কি হচ্ছে, শিথিল হচ্ছে এবং সহজে সেটা অপসারিত হচ্ছে। উদাহরণ যদি বলা হয়, যেমন বজ্রপাত সহ বৃষ্টিপাতের সময় বৃষ্টির জল বায়ুর কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কি হচ্ছে, মৃদু কার্বনিক অ্যাসিডে পরিণত হচ্ছে, এবং সেই অ্যাসিডযুক্ত বৃষ্টির জল অম্লধর্মী বা ভৌমজল রূপে চুনাপাথরের স্তরের মধ্য দিয়ে নিচে নামার সময় চুনাপাথরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কি হচ্ছে, কলিচুন বা ক্যালসিয়াম বাইকার্বনেট সৃষ্টি হচ্ছে। তার ফলে সেই অংশের যে শিলা সেটা গাঠনিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে এবং সহজেই ক্ষয় হয়ে সেটা কিন্তু দ্রবীভূত হচ্ছে। এই যে বিশেষ প্রক্রিয়া সেটা হচ্ছে অঙ্গার যোজন। ঠিক আছে, এটা হচ্ছে রাসায়নিক একটা প্রক্রিয়া। তারপরে আমরা দ্রবণ বা সলিউশন সম্পর্কে জানবো। দেখো, এই চুনাপাথর গঠিত অঞ্চলে অঙ্গার যোজনে বা কার্বনেশনের ফলে উৎপন্ন কলিচুন ভৌমজলের সংস্পর্শে যখনই আসছে সেটা কি হয়ে যাচ্ছে, দ্রবীভূত হয়ে গলে যাচ্ছে এবং নিজের যে আকার সেটা কিন্তু হারিয়ে ফেলছে। তার ফলে ভৌমজল যে প্রবাহ তার সঙ্গে স্থানান্তরিত হয়ে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। একে আমরা বলবো কি, দ্রবণ। অনেক সময় ডলোমাইট যে মৃদু অ্যাসিডযুক্ত জলের সঙ্গে সংস্পর্শে এসে দ্রবীভূত হয়ে অপসারিত হয়, এবং জিপসাম সাধারণ জলেই দ্রবীভূত হয়ে ক্ষয় পেয়ে যায়। ঠিক আছে, তো এ হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। এছাড়াও আরও অন্যান্য প্রক্রিয়া সেটা কি হতে পারে, যেমন অবঘর্ষ, ঘর্ষণ, জলপ্রবাহ ক্ষয়। এই বিভিন্ন প্রক্রিয়ায় চুনাপাথর যে শিলাস্তর, সেই শিলাস্তরে কি ফাটল, দারণ, ছিদ্রপথে ভূপৃষ্ঠে জল বা নদী বা নিচের দিকে নামার সময় ভৌমজলের প্রবাহের সময় ফাটল, দারণের গাত্র থেকে কি হচ্ছে, আলগা আলগা কণাগুলি খুলে গিয়ে সেই কণাগুলির সাহায্যে পার্শ্বদেশকে ক্ষয় করছে, গর্ত সৃষ্টি করছে। ফাটল এবং দারণের আকার, আয়তন অনেক সময় বৃদ্ধিও পেয়ে থাকে। এছাড়াও যে পুঞ্জিত ক্ষয়, গুহার অবনমন, গুহার ভিতরে বিভিন্ন হাইড্রোথার্মাল যে প্রক্রিয়া, শিলাপতন, শিলাধস, এগুলো গৌণভাবে কিন্তু কি হয়, ভৌমজলের যে ক্ষয় কাজ, সেই ক্ষয় কাজকে কিন্তু ত্বরান্বিত করে থাকে। এখানে দেখা যাচ্ছে মোটামুটি যে ভৌমজল, সেই ভৌমজলটা হচ্ছে কি, চুনাপাথর গঠিত অঞ্চলে এর প্রভাব এর সবচেয়ে বেশি। ঠিক আছে, তোমাদের সিলেবাসেও রয়েছে। পরবর্তীতে আমরা যে কার্স্ট ভূমিরূপ, সেই কার্স্ট ভূমিরূপ সম্পর্কে আমরা ডিটেলস জানবো। ঠিক আছে, কার্স্ট ভূমিরূপ কাকে বলে সে সম্পর্কে তোমাদের পরবর্তীতে আমরা জানিয়ে দেব। এবং এই ভৌমজলের যে কাজ, সে ভৌমজলের ক্ষয় এবং সঞ্চয় দুটোই কিন্তু চুনাপাথর গঠিত অঞ্চল বা ডলোমাইট গঠিত অঞ্চল, কার্স্ট অঞ্চলে এই ভৌমজলের প্রভাবটা সর্বাধিক। ঠিক আছে, তাহলে আজকে আপাতত আমরা এই পর্যন্তই থাকছি। পরবর্তীতে আমরা কি করব, যে কার্স্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ, সেই ভূমিরূপ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আশা করছি আজকে যতটা পড়া হলো তোমরা প্রত্যেকেই ভালো করে বুঝেছ, এবং প্রত্যেকে ভালো করে ভিডিওটা ফলো করে মন দিয়ে দেখো। কার যদি কোথাও প্রশ্ন থাকে তোমরা অবশ্যই জানাবে, বিনা সংকোচে, বিনা নির্দ্বিধায়। যার যেখানে প্রশ্ন থাকবে তোমরা গ্রুপে জানাবে, এবং তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে এই ভিডিওটা দেখো। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এই পর্যন্ত। ভালো থাকো প্রত্যেকে, বাই।